একটা সময় ছিল যখন ফরেক্স ট্রেডিং মানেই ছিল বড় বড় প্রতিষ্ঠান আর পেশাদারদের জগৎ। কিন্তু সেই চিত্রটা এখন পুরোপুরি বদলে গেছে। কিভাবে এই বিশাল পরিবর্তনটা এলো? রিটেল ফরেক্স ট্রেডিংয়ের এই বিবর্তন কিন্তু শুধু প্রযুক্তির গল্প না, এটা সামাজিক পরিবর্তনেরও একটা দারুণ গল্প। চলুন এই জার্নিটা আজ ঘুরে দেখা যাক। দেখুন পার্থক্যটা কতটা আকাশ পাতাল। একদিকে ছিল ফোনে অর্ডার দেওয়া, অনেক টাকা দিয়ে ট্রেড শুরু করা, আর সবকিছুই ছিল খুব ধীর। আর এখন স্মার্টফোনের এক টাচে পুরো বিশ্বের মার্কেট আমাদের হাতের মুঠোয়। এই অবিশ্বাস্য পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো, সেই গল্পটাই আমরা ধাপে ধাপে জানব। চলুন টাইম মেশিনে করে একটু ৭০ দশকে ফিরে যাই। তখন ফরেক্স ট্রেডিং ছিল একটা এক্সক্লুসিভ ক্লাবের মতো। এর সদস্য কারা ছিল জানেন? বড় বড় ব্যাংক, হেজ ফান্ড আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। সাধারণ মানুষের জন্য এর দরজাটা ছিল একেবারে বন্ধ। তো এমনটা কেন ছিল? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১৯৭১ সাল পর্যন্ত ব্রেটন উডস সিস্টেমের কারণে বিশ্বের বেশিরভাগ কারেন্সি মার্কিন ডলারের সাথে ফিক্সড ছিল। কিন্তু যেই না এই সিস্টেমটা ভেঙে গেল, কারেন্সিগুলো একে অপরের সাপেক্ষে মুক্তভাবে ওঠানামা করতে শুরু করল। আর ঠিক তখনই জন্ম হল আধুনিক ফরেক্স মার্কেটের। সুযোগ ছিল প্রচুর, কিন্তু তখনও তা সাধারণের নাগালের অনেক বাইরে ছিল। সাধারণ ট্রেডারদের জন্য তখন বেশ কয়েকটা বড় বাধা ছিল। প্রথমত, এত বেশি মূলধন লাগত যা জোগাড় করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আজকের মতো তো ইন্টারনেট ছিল না, তাই শুধু বড় প্রতিষ্ঠানগুলোই নিজেদের মধ্যে সরাসরি লেনদেন করতে পারত। আর সেই লেনদেন হতো ফোন বা টেলেক্সের মাধ্যমে। একবার ভাবুন তো কতটা স্লো আর ঝামেলার ছিল সেই প্রসেস। সত্যি বলতে তখনকার বাজারের ভাবটা ছিল অনেকটা এরকম। সাধারণ মানুষ ট্রেড করার জন্য খুবই ছোট এবং খুবই গরিব। এই একটা বাক্যই তখনকার কঠিন বাস্তবতাটা পরিষ্কার করে দেয়। এরপর এলো ৯০-এর দশক, আর সাথে এলো ইন্টারনেট, যা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দেওয়ার জন্য তৈরি ছিল। এই দশকটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যা পুরনো সব বাধা ভাঙতে শুরু করে। আসলে ইন্টারনেটই ছিল সেই চাবিকাঠি যা ফরেক্সের বন্ধ দরজাটা খুলে দিয়েছিল। ইন্টারনেটের হাত ধরে প্রথম রিটেল ফরেক্স ব্রোকাররা বাজারে আসে। তারা এমন সব প্ল্যাটফর্ম তৈরি করল যা সাধারণ মানুষের কথা মাথায় রেখে ডিজাইন করা। প্রথমবারের মতো যে কেউ নিজের কম্পিউটার থেকে লাইভ প্রাইস দেখতে আর সাথে সাথে ট্রেডও করতে পারছিল। এটা ছিল এক কথায় একটা বিপ্লব। পরিবর্তনটা কতটা বড় ছিল তা বোঝার জন্য আসুন একটা তুলনা করি। তখনকার দিনে বড় প্রতিষ্ঠানগুলোর একটা সাধারণ ট্রেডের সাইজ ছিল বিশাল, প্রায় ১ মিলিয়ন ইউনিট বা তারও বেশি। আর নতুন রিটেল ব্রোকাররা কি করল? তারা সাধারণ ট্রেডারদেরকে মাত্র ১,০০০ ইউনিটের মতো ছোট পজিশনেও ট্রেড করার সুযোগ করে দিল। মানে কোথায় ১ মিলিয়ন আর কোথায় ১,০০০? হঠাৎ করেই ফরেক্স মার্কেট আর শুধু বড়লোকদের ক্লাব রইল না, সাধারণ মানুষও সেখানে যোগ দেওয়ার সুযোগ পেল। এরপর এলো ২০০০-এর দশক, আর রিটেল ফরেক্স মার্কেটে যেন একটা বিস্ফোরণ ঘটল। এটা ছিল সুযোগ আর ঝুঁকির এক অদ্ভুত সময়, যাকে অনেকেই মজা করে বলতো ফরেক্সের ওয়াইল্ড ওয়েস্ট যুগ। বাজারে তখন নতুন অনলাইন ব্রোকারদের যেন বন্যা বয়ে গেল। টিকে থাকার জন্য তাদের মধ্যে শুরু হলো তীব্র প্রতিযোগিতা। ট্রেডারদের টানতে তারা ডেমো অ্যাকাউন্ট, অনেক বেশি লেভারেজের লোভনীয় অফার আর খুব কম খরচে ট্রেড করার মতো নানা সুবিধা দিতে শুরু করল। একদিকে যেমন ট্রেডিং করাটা সহজ হচ্ছিল, অন্যদিকে ঝুঁকিও কিন্তু বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। আর এই সময়ে ২০০৫ সালে এমন একটা প্ল্যাটফর্ম এলো যা পুরো খেলাটাই বদলে দিল, মেটাট্রেডার 4 বা MT4। প্রথমবারের মতো সাধারণ ট্রেডারদের হাতে এমন সব টুলস এলো যা আগে শুধু পেশাদারদের কাছেই থাকত। যেমন ধরুন পাওয়ারফুল চার্টিং, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি অটোমেটেড ট্রেডিংয়ের সুযোগ। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। কিন্তু এত সুযোগের একটা অন্ধকার দিকও ছিল। যেমনটা একজন অভিজ্ঞ ট্রেডার বলেছেন, তখনকার মার্কেটটা ছিল বেশ সন্দেহজনক আর অনিয়ন্ত্রিত, ঠিক যেন এক ওয়াইল্ড ওয়েস্ট। আর এই বিশৃঙ্খলায় কিন্তু পরবর্তী অধ্যায়ের জন্ম দিয়েছিল। এই লাগাম ছাড়া ওয়াইল্ড ওয়েস্ট মার্কেটকে তো একটা নিয়মের মধ্যে আনা দরকার, তাই না? আর তখনই মাঠে নামল নিয়ন্ত্রক সংস্থাগুলো, মানে একরকমের শেরেফের আগমন ঘটল।
এই নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা ছিল অনেকটা একজন কঠোর কিন্তু স্নেহশীল অভিভাবকের মতো। তাদের মূল লক্ষ্য ছিল দুটো: এক, সাধারণ ট্রেডারদেরকে প্রতারণার হাত থেকে বাঁচানো, আর দুই, মার্কেটে স্বচ্ছতা আনা। বিশ্বজুড়ে বেশ কিছু শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা এই দায়িত্ব নেয়, যেমন আমেরিকার সিএফটিসি, ব্রিটেনের এফসিএ, অস্ট্রেলিয়ার এসআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের ইএসএমএ। এই সংস্থাগুলোই বিশ্বজুড়ে রিটেল ফরেক্স মার্কেটের উপর কড়া নজর রাখে। তারা অনেকগুলো দরকারি নিয়ম চালু করে, যেমন অতিরিক্ত ঝুঁকি কমাতে লেভারেজের ওপর একটা লিমিট বসানো হয়, নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন চালু করা হয়, যার মানে হল ট্রেডাররা তাদের অ্যাকাউন্টের চেয়ে বেশি টাকা হারাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লায়েন্টের টাকা ব্রোকারের টাকা থেকে সম্পূর্ণ আলাদা রাখার নিয়ম করা হয়। সব মিলিয়ে ট্রেডিংয়ের পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে ওঠে। 2000 দশক থেকে আজ পর্যন্ত আমরা একটা পরিণত আর প্রযুক্তিগতভাবে অনেক উন্নত বাজারে প্রবেশ করেছি। এখন ট্রেডিং চলে এসেছে আমাদের একেবারে হাতের মুঠো, আমাদের পকেটে রাখা স্মার্টফোনে। আজকের একজন সাধারণ ট্রেডারের টুলকিট দেখলে সত্যিই অবাক হতে হয়। এখন শুধু কম্পিউটার না, মোবাইল অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে ট্রেড করা যাচ্ছে। সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্মে সফল ট্রেডারদের কৌশল কপি করা যাচ্ছে, এমনকি অ্যালগরিদম ব্যবহার করে অটোম্যাটিক ট্রেড করাও সম্ভব। মানে সবকিছুই এখন হাতের নাগালে। সংক্ষেপে বলতে গেলে আজকের রিটেল ফরেক্স মার্কেট সবার জন্য খোলা। এখানে নানা পেশার, নানা স্তরের মানুষ অংশ নিচ্ছে। ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রেডারদের একটা বিশাল গ্লোবাল কমিউনিটিও তৈরি হয়েছে। তাহলে ভাবুন একবার, কি অসাধারণ একটা জার্নি, যা একসময় ছিল শুধু মুষ্টিমেয় কিছু মানুষের দখলে, আজ তা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সুযোগ আর সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিয়েছে। পুরো গল্পটাকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলা যায় এটা প্রযুক্তি, সহজলভ্যতা আর নিয়ন্ত্রণের এক অসাধারণ মেলবন্ধনের গল্প। এই তিনটি জিনিস মিলেই ফরেক্স ট্রেডিংকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। টেকনোলজি তো থামছে না, প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। তাহলে ট্রেডিংয়ের পরবর্তী বিপ্লবটা কেমন হতে পারে? ভবিষ্যৎ আমাদের জন্য আরও কি চমক নিয়ে অপেক্ষা করছে, সেটা হয়তো সময়ই বলে দেবে।